হ্যালো রাত্রি, এই দেখ না, আমি তোর বলে দেওয়া ঠিকানার সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে। ওরা আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছে না। বলছে তোর পারমিশন না পেলে নাকি ঢুকতে দেবে না। তুই একটু ওদেরকে বল না। এই শুনে রাত্রি তখনই বাইরে যায় এবং সিকিউরিটি গার্ডকে বলে শিল্পাকে বাড়ির মধ্যে নিয়ে যায়। আসলে শিল্পা এবং রাত্রি দুজনে ছোটবেলাকার বান্ধবী ছিল, কিন্তু রাত্রির বাবার ব্যবসায় হঠাৎই খুব উন্নতি হওয়ায় তারা শহরে গিয়ে নতুন করে বাড়ি তৈরি করে। আর অনেক বছর পর হঠাৎই একদিন রাস্তায় রাত্রির সঙ্গে শিল্পার দেখা হয়। রাত্রি তার পুরানো বান্ধবীকে দেখতে পেয়ে ভীষণই খুশি হয়। রাত্রিও খুশি হয়ে শিল্পাকে নিজের জন্মদিনে নিমন্ত্রণ জানায়। বাবা, তোর জন্মদিনের জন্য তুই কত বড় একটা হোটেল ভাড়া করেছিস। হোটেলটা কিন্তু দেখতে খুব সুন্দর। কত টাকা নিয়েছে রে ভাড়া করতে? আমি আমার বিয়ের সময় এরকম হোটেলই ভাড়া করব। আরে এটা হোটেল হতে যাবে কেন? এটা তো আমারই বাড়ি। আমরা এই বাড়িতেই থাকি, আর এখানেই আমার জন্মদিন সেলিব্রেট করা হবে। চল, তোকে আমি আমার ফ্যামিলি আর ফ্রেন্ডদের সঙ্গে আলাপ করাই। এই দেখ সবাই, এটা আমার বান্ধবী শিল্পা। আমি তোদের সবাইকে শিল্পার কথা বলতাম না? অনেকদিন বাদে আমি আমার পুরানো বান্ধবীকে খুঁজে পেয়েছি। রাত্রির জন্মদিন উপলক্ষে তার অন্যান্য অনেক ধনী বান্ধবীরা রাত্রির বাড়িতেই উপস্থিত ছিল, কিন্তু শিল্পা অনেক গরিব ফ্যামিলির মেয়ে ছিল। তাই তার পোশাক আশাক দেখে রাত্রির অন্যান্য বান্ধবীরা খুব ভালো মতোই অনুধাবন করতে পারে যে শিল্পা একজন গরিব পরিবারের মেয়ে। হ্যাঁ, সেই আমরাও ভাবছিলাম এই মেয়েটাকে, ভেবেছিলাম হয়তো কোনো সেলিব্রিটির মেয়ে হবে, কিন্তু তারপর দেখছি মরণ, এটা আমাদের কাজের লোকের মেয়ের মতো মনে হচ্ছে। ভাগ্যিস তুই পরিচয়টা করিয়ে দিলি, না হলে আমি তো ভেবেই ফেলতাম ও তো জন্মদিনের জন্য হয়তো কাজ করতে এসেছে। তাতে কি হয়েছে? আমি আমার বান্ধবীর জন্মদিনে বাড়ির কাজে হাত লাগাতেই পারি, তাতে অসুবিধা কি? বান্ধবীর জন্মদিনে কাজ করলে কি মানুষ কাজের লোক হয়ে যায়? এই দেখ, তোর বাড়িতে কেমন নোংরা বাসনগুলো পড়ে আছে। মনে আছে ছোটবেলায় তুই রান্নাবাটি খেলার সময় রান্না করতিস আর আমি বাসন ধুতাম? দাঁড়া, আমি এখনই বাসনগুলো ধুয়ে দিচ্ছি। এই বলে শিল্পা রাত্রির বান্ধবীদের কফি খাওয়ার কাপ প্লেট ধুতে যায়, যা দেখে রাত্রির অন্যান্য বান্ধবীরা হো হো করে হেসে ওঠে। এতে করে রাত্রি ভীষণই লজ্জা পেয়ে যায়। রাত্রি সঙ্গে সঙ্গে শিল্পার হাত ধরে তাকে আটকিয়ে নেয়। আরে তুই কি পাগল হয়েছিস নাকি? এই সমস্ত কাজ করার জন্য আমাদের বাড়িতে অনেক কাজের লোক আছে, তোকে এসব কিছু করতে হবে না। তুই আমার সঙ্গে আয়, আমি তোকে শোয়ার ঘরটা দেখিয়ে দিচ্ছি। তুই অনেক দূর থেকে এসেছিস, একটু রেস্ট কর। এই বলে রাত্রি শিল্পার হাত ধরে টানতে টানতে একটা ঘরে নিয়ে যায়। শিল্পা সেই সুন্দর সাজানো ঘর দেখে ভীষণই আশ্চর্য হয়। শোন, তুই এই ঘরেই থাক, আমি তোর রাতের খাবারটা এখানেই পাঠিয়ে দেব। এই ঘর থেকে তুই একদম বাইরে বেরোবি না, কেমন? তারপর কাল সকালবেলা আমি তোর সঙ্গে দেখা করতে আসব, ওকে? এই বলে রাত্রি সেখান থেকে চলে যায়। রাত্রি চলে যাওয়ার পর শিল্পা এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় সেখানে একটা রিমোট রাখা আছে। শিল্পা ভাবে সেটা হয়তো টিভির রিমোট, তাই সে রিমোট নিয়ে টেপাটিপি করতে থাকে, কিন্তু সেই ঘরে কোনো টিভি থাকে না। কি ব্যাপার? এই টিভি রিমোটটা দিয়ে কতক্ষণ ধরে টেপাটিপি করছি, কিন্তু টিভি অন হচ্ছে না কেন? তাহলে এটা কিসের রিমোট? দূর বাবা, টিভিটাও তো খুঁজে পাচ্ছি না। বড় লোকদের বাড়িতে হয়তো টিভি অন্যরকম দেখতে হয়, কিন্তু টিভিটা তো অন্তত চলবে, তাহলে বুঝতে পারবো টিভিটা কোথায় লুকিয়ে রাখা আছে। এভাবেই সেই রিমোটটা হঠাৎই টেপাটিপি করতে গিয়ে এসির সুইচ অন হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই পুরো ঘর ঠান্ডা হয়ে যায়। এতে করে শিল্পা খুবই ভয় পেয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। শিল্পা ঠিক করে সে আজকে রাতে রাত্রির সঙ্গেই ঘুমাবে, কিন্তু রাত্রির বাড়ি এতটাই বড় ছিল যে শিল্পা রাত্রির বাড়ির মধ্যে হারিয়ে যায়। আমি কোন ভুলভুলাইয়ার মধ্যে এসে পড়লাম? আমি তো কিছুই চিনতে পারছি না। এই বাড়িটার সমস্ত দিক তো একই রকম দেখতে লাগছে। আমি তো রাত্রির কাছেও যেতে পারছি না, এখানে কাউকে দেখতেও পাচ্ছি না। আমার ভীষণ ভয় করছে। কে কোথায় আছো, আমাকে বাঁচাও। এই বলে শিল্পা ভীষণই চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে। ফলে রাত্রিবেলা সবার ঘুম ভেঙে যায়, আর রাত্রির বাড়ির সবাই সেখানে এসে উপস্থিত হয়। কি ব্যাপার শিল্পা, তুমি এভাবে মাঝরাত্রেবেলা চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছেটা কি? আমাদের বাড়িতে তো সব গেস্টরা এসেছেন, তোমার চেঁচামেচি শুনে তো তারা ভীষণ বিরক্ত হচ্ছেন। আসলে আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, আমি এই বাড়িটার মধ্যে হারিয়ে গিয়েছিলাম, তাই আমার খুব ভয় করছিল। আসলে আমি যেই ঘরে ছিলাম সেই ঘরটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, তাই
ভাই আমার খুব ভয় করছে। রাত্রি, তোর বান্ধবী মনে হয় ভুল করে এসি অন করে দিয়েছে। উফ, কাকে যে নিমন্ত্রণ করিস? তোকে কে এই গাইয়া মেয়েটাকে নিমন্ত্রণ করতে বলেছিল? আমরা এত রিচ সোসাইটির সঙ্গে ওঠা বসা করি, এই সাধারণ মেয়েটার জন্য সবার সামনে আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে। বাড়িতে কিন্তু এখনো কিছু অতিথি আছে। উফ মা প্লিজ, শিল্পার এরকম একটু ভুল হয়ে যেতেই পারে, ইটস ওকে। তুমি তো জানো শিল্পা এত কিছু বোঝে না, কেন বারবার সবার সামনে একই কথা বলছো তাহলে? শিল্পা তুই চল, আমি তোর ঘরটা আবার ঠিক করে দিচ্ছি, তোর এরপর ঠান্ডা লাগবে না। এই বলে রাত্রি শিল্পাকে নিয়ে তার ঘরে চলে যায় আর এসিটা বন্ধ করে দেয়, ফলে শিল্পার আর কোনো অসুবিধা হয় না। পরের দিন সকালবেলা রাত্রি একটা সুন্দর ড্রেস, কিছু জুয়েলারি এবং একটা হাই হিল শিল্পার হাতে ধরিয়ে দিয়ে বলে, আজকে সন্ধ্যাবেলা পার্টিতে তুই এই ড্রেসগুলো পরবি, না হলে কিন্তু সবাই তোকে অনেক উল্টোপাল্টা কমেন্ট করতে পারে। তুই কিন্তু প্লিজ কিছু মনে করিস না। আমি চেয়েছিলাম আমার বার্থডেতে আমার আর 5টা বান্ধবীদের মতো তুই যেন থাকিস। চল এখন নিচে গিয়ে ব্রেকফাস্ট করে নিবি। শিল্পা রাত্রির কাছ থেকে সুন্দর পোশাক আশাক পেয়ে খুবই খুশি হয়। কিছুক্ষণ পর শিল্পা নিচে নেমে গেলে রাত্রির বাড়ির মেড বলে, ম্যাডাম আপনাকে কি দেব? ক্যাপিচিনো, এসপ্রেসো ল্যাটে, মাচা নাকি নর্মাল কফি? আরে তুমি আমাকে ম্যাডাম বলে ডাকছো কেন? আমি কি তোমার স্কুলের দিদিমণি নাকি? আমার নাম শিল্পা, তুমি আমাকে শিল্পা বলে ডাকো। আর ওসব কি যেন বললে, নামগুলো যেন শোনা শোনা মনে হচ্ছে, কিন্তু যাই হোক ওসব আমি খাই না। তুমি আমাকে একটু লিকার চা দাও। অপর্ণা, তুমি কি জানো না কুকুরের পেটে কখনো ঘি সহ্য হয় না? তুমি কাকে এসব এক্সপেন্সিভ কফির নাম বলছো? ও তো কিছুই জানে না। কি, আমার পেটে ঘি সহ্য হয় না? কিন্তু আমি তো ঘি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসি, তবে সকালবেলা আমি পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাই। এই যে তোমরা যেমন অসুস্থ রোগীর মতো ফুলকপি আর আলু সিদ্ধ খাচ্ছ, এসব বাবা আমরা খাই না। খাবে কি করে? এসব জিনিসের কথা জানতে পারলে তারপর তো খাবে। এটা বয়েল ব্রকলি আর বেকড সুইট পটেটো, বুঝেছো? তোমাদের মতো গরিব লোয়ার ক্লাসের লোকেরা পান্তা ভাত ছাড়া আবার কি খাবে? কালকেই তোমার গা থেকে কেমন পেঁয়াজির বাজে স্মেল বেরোচ্ছিল, এখন বুঝতে পারছি কেন। ইউ। শিল্পা খুব ভালো মতোই বুঝতে পারে সে গরিব বলে রাত্রির বান্ধবীরা মোটেই তাকে পছন্দ করতে পারছে না। খাওয়া দাওয়া করার পর রাত্রি তার বান্ধবীদের সঙ্গে হই হুল্লোড় করতে ব্যস্ত হয়ে পড়ে। এতে করে রাত্রি শিল্পার কথা একেবারে ভুলে যায়। আমি তো রাত্রির জন্মদিনে কোনো গিফট আনিনি, আমার একদমই গিফট আনার কথা খেয়াল ছিল না, কিন্তু এই মুহূর্তে আমি কি গিফট দেব? শিল্পা অনেক ভেবে একটা বুদ্ধি বার করে। শিল্পা তার কাছে থাকা 10 টাকা, 20 টাকা, 50 টাকার সমস্ত নোটগুলো দিয়ে টাকার একটা ফুলের তোড়া বানাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে একটা টাকার তোড়া তৈরি হয়ে যায়। শিল্পা সেই ফুলের তোড়া নিয়ে রাত্রির দেওয়া জামা কাপড় পরে নিচে যায়, কিন্তু তাকে দেখে রাত্রির মা বলে, এই মেয়ে, এরকম সুন্দর জামা কাপড় তুই কোথা থেকে বাগালি? নিশ্চয়ই রাত্রির মাথাটা খেয়ে পড়েই দামি দামি জামা কাপড়গুলো নেওয়া হয়েছে। এই দামি জামাটা আমি আমার মেয়েকে আগের বছর বার্থডেতে গিফট করেছিলাম, আর এই এত সুন্দর ডায়মন্ডের নেকলেসটা তুই নিশ্চয়ই চুরি করেছিস। এমন কথা শুনে শিল্পার ভীষণই খারাপ লাগে। শিল্পা বুঝতে পারে তার বেশিক্ষণ রাত্রির বাড়িতে থাকা উচিত হবে না, তাই শিল্পা কোনো রকমই চুপ করে থাকে। সে খুব তাড়াতাড়ি রাত্রির বাড়ি থেকে বেরিয়ে যাবে বলে ঠিক করে। এই নে, আমি তোর জন্যই ফুলের তোড়াটা বানিয়েছি। আসলে আমি তোকে কি গিফট দেব বুঝে উঠতে পারিনি। দেখ তো তোর এই গিফটটা পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ রে রাত্রি, তোর গরিব বান্ধবী কি তোকে টাকার তোড়া বানিয়ে তোকে ভিক্ষা দিচ্ছে নাকি? যত সব পাগলের কাণ্ড। রাত্রি নেহাত তোকে পাত্তা দিচ্ছে তাই, না হলে তুই তো এই বাড়ির কাজের লোকের থেকেও অধম। হ্যাঁ তাই তো, এতগুলো লোকের সামনে তুমি আমার মেয়েকে একটা 10 টাকার নোটের তোড়া উপহার দিচ্ছ, তোমার সাহস তো কম নয়। ছি, গরিবের কাছ থেকে এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না। সিকিউরিটি, এখনই একে বার করে দাও। না মাসিমা, মেসোমশাই, আপনারা ভুল ভাবছেন। আমি আসলে আপনাদের অপমান করতে চাইনি। আসলে আমার কাছে সত্যিই গিফট দেওয়ার মতো কিছু ছিল না, তাই আমি এই রং বেরঙের নোটগুলো দিয়ে ভাবলাম একটা ফুলের তোড়া বানালে ভালো হবে। আমি অনেক মানুষকে এরকম নোট দিয়ে তোড়া বানাতে দেখেছি। এই যে সিকিউরিটি, অনেকক্ষণ ধরে এই মেয়েটা বকবক করছে, নিয়ে যাও তো একে, একদম বাড়ির বাইরে বার করে দাও। তখন থেকে আমাদের পার্টির মজাটাই নষ্ট করে দিচ্ছে।
সিকিউরিটি এসে শিল্পাকে নিয়ে যেতে উদ্যত হলে রাত্রি এবার মুখ খুলতে বাধ্য হয়। আচ্ছা বুঝলাম, তোদের সবার আমার গরিব বান্ধবীর গিফট নিয়ে খুব প্রবলেম হচ্ছে তাই না? তাহলে অদিতি, স্নিগ্ধা, সুচন্দ্রা, তোরা একবার নিজেদের গিফটটা দেখ তো, তোরা আমার জন্য কি কি গিফট এনেছিস। মানে তোর বাবাই তো আমাদের কোনো গিফট আনতে বারণ করে দিয়েছিল। তাছাড়া তোর বাবা মা আমাকে এক্সক্লুসিভলি ইনভাইট করেছে। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে আমি এমএলএ এর মেয়ে, আর আমি আবার গিফট আনবো কেন? আমি তো তোর বান্ধবী। এটাই তো তোর সৌভাগ্য যে আমি এখানে এসেছি। হ্যাঁ, আর আমার বাবা লয়ার। আমার বাবা তোর বাবাকে কত রকমের কেসে সাহায্য করেছে বলতো? তুই আবার আমার কাছে গিফট চাইছিস কোন মুখে? আমার মা পুলিশ কমিশনার। তোদের কোনো আপদ বিপদ হলেই তো সবসময় আমার মাকে ফোন করিস, আবার এখন সামান্য বার্থডেতে ইনভাইট করে গিফট চাইছিস। আমি কিন্তু তোদের প্রত্যেকের বার্থডেতে দামি দামি উপহার দিয়েছি, এমনকি তোদের প্রত্যেকবার রেস্টুরেন্টের খরচা, গাড়ির খরচা সমস্ত কিছু আমার উপরেই থাকে। কিন্তু তারপরেও তোদের ন্যূনতম বোধটুকু নেই যে আমার বার্থডেতে কোনো গিফট দেওয়া উচিত। এই তোরা বন্ধু, তোদের থেকে আমার গরিব বান্ধবীর এই গিফটটাই আমার কাছে অনেক বেশি দামি। তুই আমাদের সঙ্গে এই ভিখারিটার তুলনা করছিস। শিল্পা গরিব হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট শিল্পা আমার বার্থডেতে গিফট আনতে ভোলেনি, যেটা তোরা প্রত্যেক বছরেই ভুলে যাস। এর থেকেই বোঝা যায় কে আমার প্রকৃত বন্ধু। আজকে দেখে নিলাম তোরা আমার সম্পর্কে কি ভাবিস, না হলে তোদের আসল চেহারা কখনোই দেখতে পেতাম না। চলে যা আমার বাড়ি থেকে, কোনোদিনও আর তোদেরকে যেন আমি এখানে দেখতে না পাই। এই বলে রাত্রি তার নকল বন্ধুদের বাড়ি থেকে বার করে দেয়। রাত্রির কথা শোনার পর বিজয়বাবু এবং তনিমা দেবীও কিছু বলতে পারে না। রাত্রি সেদিন শুধুমাত্র তার একটা বান্ধবীর সঙ্গেই, অর্থাৎ শিল্পার সঙ্গে হাসি খুশি বার্থডে সেলিব্রেট করে। বাসন্তী দেবী তার দুই নাতি অরুণ ও শিল্পাকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। ঠিক তখনই তাদের ফেরার পথে চন্দনা পিৎজা কর্নার দোকানটি পড়ে। পিৎজা দোকানটি দেখে প্রতিদিনের মতো আজও বাসন্তী দেবীর চিন্তা বেড়ে যায়। তখন সে মনে মনে ভাবে, হে ঈশ্বর, আজকে এদের কি বলে কাটাবো কি জানি। প্রতিদিনের মতো এরা আজও পিৎজা খাওয়ার জন্য বায়না ধরবে। এই পিৎজার জন্য একদিন আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। হে ঈশ্বর, আজকে আমায় বাঁচিয়ে নিও। বাসন্তী এসবই চিন্তা ভাবনা করতে করতে মাথা নিচু করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। ঠিক তখনই তার সঙ্গে থাকা ছোট্ট শিল্পা তাকে উদ্দেশ্য করে বলে, ঠাকুমা ঠাকুমা, আজকে আমাদের পিৎজা কিনে দেবে না? ওই যে পিৎজার দোকানটা চলে এসেছে। কালকে যে তুমি বলেছিলে আজকে আমাদের পিৎজা কিনে খাওয়াবে। হ্যাঁ ঠাম্মা, আমি অনেক আগেই পিৎজার দোকানটি দেখতে পেয়েছিলাম, আর তোমাকে পিৎজা কিনে দেওয়ার কথা বলবোই ভেবেছিলাম, কিন্তু শিল্পা আগে বলে দিল। এই তুই চুপ কর। আগে আমি বলেছি মানে? ঠাকুমা আমাকে আগে কিনে দেবে, তারপর টাকা বাঁচলে তোকে কিনে দেবে। কি ঠাকুমা, তাই তো? ঠিক আছে, তোরা একটু চুপ কর, আমি দোকানে গিয়ে দেখছি। আর শোন, তোরা এখানেই দাঁড়া, আমি যতক্ষণ না আসি তোরা কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবি। ঠিক আছে ঠাম্মা, তুমি যাও, আমি পিৎজা খাওয়ার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকতে পারবো। বাসন্তী দেবী তাদের দুজনকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে সেখান থেকে পিৎজার দোকানে যায় এবং সে দোকানদারকে বলে, এই যে দাদা, শুনছেন, একটা পিৎজার দাম কত গো? কি পিৎজা নেবেন? বলুন, পিৎজা তো অনেক রকমেরই আছে, কোনটা নেবেন ওই বোর্ড দেখে বেছে বলুন। ওরে বাবা, পিৎজার এত দাম? এখানে তো পিৎজার দাম 400-500 টাকা থেকে শুরু। না বাবা, পিৎজা কিনে লাভ নেই, আমি এখান থেকে বরং চলেই যাই। কি হলো ম্যাডাম, চুপ করে গেলেন যে? পিৎজার দাম দেখে অবাক হয়ে গেলেন নাকি? আপনি হাতির দাঁত খুঁজবেন আর তার দাম বেশি হবে না, সেটা কি করে হয় বলুন তো? যান যান এখান থেকে, গরিব ভিখারি কোথাকার, শুধু শুধু সময় নষ্ট করতে আসেন। এটা শোনার পর বাসন্তী দেবী মন খারাপ করে শিল্পা ও অরুণের কাছে চলে আসে এবং তাদেরকে বলে, শুনছিস তোরা, আজকে আমি তোদের একজনকে পিৎজা কিনে দেব না, তোদের দুজনকে একসঙ্গেই পিৎজা কিনে দেব। কিন্তু আজকে আমি বেশি টাকা নিয়ে আসিনি, আর একটা কিনে দিলে তো তোদের দুজনের খেয়ে হবে না। কি বলিস তোরা? এভাবে সেদিন বাসন্তী দেবী বুদ্ধি করে তাদেরকে সেখান থেকে বাড়িতে নিয়ে চলে আসে। আসলে বাসন্তী দেবীর কাছে সেদিন পিৎজা কেনার মতো কোনো টাকাই ছিল না।
পিৎজা তো দূরের কথা, বাসন্তী দেবীর অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের লেখাপড়ার খরচ এবং খাবার জোগাড় করতে গিয়েও বাসন্তী দেবীকে চিন্তায় পড়তে হতো। বাড়িতে এসে অরুণ বলে, হ্যাঁ ঠাম্মা, তুমি ঠিক বলেছ, ও একটু পেটুক আছে। এর আগে যখন বাবা পিৎজা কিনে নিয়ে আসতো তখন ও বেশি খেয়ে নিত। এই তুই চুপ কর, আর বেশি কথা বলবি না কিন্তু। এমন করে বলছে যেন ও আমার থেকে কম খায়। দাঁড়া, বাবা বাড়ি ফিরুক, আমি বাবাকে সবকিছু বলে দেব। তুই সব সময় আমায় এভাবে বলিস। ঠাকুমা, ও ঠাকুমা, বাবা কবে বাড়ি আসবে গো? মাকে জিজ্ঞাসা করলে মা তো বলতে পারে না, তুমি বলো না ঠাকুমা। ছোট্ট শিল্পার মুখে এরকম কথা শুনে বাসন্তী দেবীর চোখে জল চলে আসে। সে তখন কি বলবে কিছুই ভেবে পাচ্ছিল না। বাসন্তী দেবীর পুরানো দিনের কথা মনে পড়ে যায়। কয়েক মাস আগের কথা। বাসন্তী দেবী তার ছেলে বুদো, বৌমা কল্যাণী ও তার 2 নাতি নাতনি অরুণ ও শিল্পার সঙ্গে বাস করত। বুদো খুবই ভালো টাকার স্যালারিতে কাজ করত, আর সেজন্যই তাদের সংসারে তখন অভাব অনটন বলতে কিছুই ছিল না। সকলে মিলে বেশ হাসি খুশি বসবাস করত। একদিন সকালে বুদো রেডি হয়ে অফিসে যাচ্ছিল। তখন কল্যাণী তাকে বলে, এই যে শুনছো, আজকে অফিস থেকে বাড়ি ফেরার সময় পিৎজা নিয়ে আসবে তো। আজকে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে পিৎজা খাবো, আর মাও পিৎজা খেতে ভালোবাসেন, মা আমাকে বলেছেন। ও আচ্ছা, তাই নাকি? আমার মায়ের আবার পিৎজা কবে প্রিয় হয়ে উঠলো। মা তো পিৎজা কখনো খেয়েই দেখেনি, কারণ মা বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার পছন্দই করে না। তোমার ইচ্ছা হয়েছে, তুমি তোমার কথা বলো না, কেন সকলকে জড়াচ্ছ? হ্যাঁ, তুমি এমন করে বলছো আমি যেন কোনো অন্যায় করেছি। হ্যাঁ, আমার ইচ্ছে করছে, তাতে কি হয়েছে? কেন, তুমি কি আমার জন্য পিৎজা আনতে পারবে না? হ্যাঁ গো বাবা, হ্যাঁ, আমি কি না বলেছি নাকি? কিন্তু অন্যের কাঁধে বন্দুক রেখে চালানোটা শুনতে কেমন খারাপ লাগে না? তারা যখন কথা বলছিল তখন ওখানে বাসন্তী দেবী আসে। সে তাদের কথাগুলো শুনে বলে, আচ্ছা বাবা, আচ্ছা, বলেছে তাতে কি হয়েছে? কেন, আমি বয়স্ক বলে কি পাজা খেতে পারবো না নাকি? তুই কি বলতে চাইছিস বলতো? আমার এখনো সব দাঁত আছে, বুঝেছিস? এখনো আমি মটর করে চিবিয়ে চিবিয়ে খেতে পারি। ও মা, তুমি একটু চুপ করো আর আমাকে হাসিও না। ওটা পিৎজা, পাঁজা নয়। আর ওটা শক্ত হয় না, বুঝেছো? খুবই নরম। ঠিক আছে মা, আমি তোমাদের সবার জন্য আজকেই পিৎজা নিয়ে আসবো। এই বলে বুদো সেখান থেকে চলে যায়। সে রাত্রিবেলা ফেরার পথে বেশ কয়েকটি পিৎজা নিয়ে বাড়িতে আসে। পিৎজা দেখে কল্যাণী খুবই খুশি হয়। তারা সকলে মিলে পিৎজা খাওয়ার জন্য বসে। পিৎজা খেয়ে বাসন্তী দেবীরও খুব ভালো লাগে। বাহ বৌমা, পিৎজা খেতে তো খুবই ভালো। আমি যদি আগে জানতাম তাহলে তোকে প্রতিদিনে বাড়িতে পিৎজা নিয়ে আসার কথা বলতাম। ও, তাহলে তোমারও ভালো লেগে গেল? হে ঈশ্বর, আমি যে কি করি! আগে একজনের প্রিয় ছিল, এখন দুজনেরই হয়ে গেল। 2 জন নয়, এখন 4 জন। তোর ছেলে মেয়ে ছোট হলে কি হবে? ওরাও একটা গোটা গোটা পিৎজা খেয়ে নিয়েছে। এখন তুই কি বলবি বল? ওদের জন্য কি নিয়ে আসবি না পিৎজা? হ্যাঁ, সকলের জন্যই নিয়ে আসবো, আর প্রতিদিন 4 জনের জন্য 4টে করেই নিয়ে আসবো। এবার হয়েছে? সেদিনের পর থেকে বুদো প্রতিদিনই 4টি করে পিৎজা নিয়ে বাড়ি আসতো। এভাবে বেশ কয়েকদিন চলছিল। কিন্তু একদিন অনেক রাত হয়ে যাচ্ছিল, কিন্তু বুদো তখনও বাড়ি ফিরছিল না। বুদোকে বাড়ি ফিরতে না দেখে বাড়ির সকলেই খুব চিন্তায় পড়ে। বাসন্তী দেবী তাকে বারবার কল করছিল, কিন্তু তার ফোন সুইচ অফ ছিল। এভাবে আরো কিছুক্ষণ কেটে যায়। এমন সময় হঠাৎ করে বাসন্তী দেবীর ফোনে কল আসে। কেউ একজন তাকে জানায় বুদো রাস্তায় হাঁটতে হাঁটতে তার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তাকে জানানো হয়। কি, রোড অ্যাক্সিডেন্ট? না না, এ হতে পারে না। আমার ছেলে তো বাসে করে বাড়ি ফেরে, তাহলে ওর রোড অ্যাক্সিডেন্ট হতে যাবে কেন? দেখুন, আমি অত শত জানি না। একটা পিৎজার দোকানের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল। আমরা স্থানীয়রা নিয়ে এসে এসএসকেএম হসপিটালে ভর্তি করেছি। পেশেন্টের অবস্থা খুবই খারাপ, আপনারা তাড়াতাড়ি আসুন। লোকটি ঠিকই বলছিল। আসলে সেদিন বুদো বাস থেকে নেমে পিৎজা কেনার জন্য একটি হোটেলে যাচ্ছিল। রাস্তা পারাপার করার সময় তাকে একটি গাড়ি এসে ধাক্কা মারে। বাসন্তী দেবী আর দেরি না করে তাড়াতাড়ি হসপিটালে যায়।
সেখানে গিয়ে সে দেখে বুধো আগে থেকেই মারা গেছে। মা, এটা কি হয়ে গেল? আমরা এবারে কিভাবে থাকবো? এরকম হবে জানলে আমি জীবনেও পিৎজা খাওয়ার শখ করতাম না। সবকিছুই আমার জন্য হয়েছে। না রে মা, তুই এরকম বলে নিজে নিজে কষ্ট পাস না। ঈশ্বর ভাগ্যে যেটা রেখেছে সেটাই হবে। তোর জন্য কিছুই হয়নি, এই সব কিছুই আমাদের ভাগ্য। হ্যাঁ, সেটা তো আমরা বুঝবো, কিন্তু আমাদের বাচ্চাদের কিভাবে বোঝাবো? ওরা তো বাবাকে না পেয়ে খুব কান্নাকাটি করবে। আমরা ওদেরকে কিভাবে বলবো যে ওদের বাবা মারা গেছে? হ্যাঁ মা, সেটাই তো আমিও ভাবছি। তাই যতদিন না ওরা বড় হয়ে ওঠে, ওদের ভালোভাবে জ্ঞান হয়, ততদিন আমরা ওদেরকে জানাবো না যে ওদের বাবা আর নেই। এভাবেই তারা অরুণ ও শিল্পাকে কিছু না জানিয়েই নিজেরাই বুধো শেষ ক্রিয়া সম্পন্ন করে ফেলে। বুধো চলে যাওয়ার পর তাদের পরিবারের ইনকাম বলতে আর কিছুই থাকে না। তাই ধীরে ধীরে তারা অসহায় হয়ে পড়ে। এদিকে বাসন্তী দেবীর বয়স হয়ে যাওয়ায় তার দ্বারা আর কোনো কাজ করা সম্ভব ছিল না। এগুলো লক্ষ্য করে কল্যাণী কাজের সন্ধানে বের হয়। এখন কল্যাণীর দিনমজুরের টাকাতেই তাদের যেমন তেমন করে সংসার চলে। বাসন্তী দেবী এগুলোই ভাবছিল এবং তার চোখ থেকে অনবরত জল পড়েই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে কল্যাণী আসে। তার শাশুড়ি মাকে কাঁদতে দেখে সে বলে, মা, আপনি কাঁদছেন কেন? আপনি বাড়ির গুরুজন, এখন আপনি ভেঙে পড়লে আমরা কিভাবে শক্ত হয়ে থাকবো বলুন? না রে মা, আমি কাঁদছি না রে। আসলে আজকে শিল্পা আর অরুণের কথা শুনে পুরানো দিনের কথা মনে পড়ে গেল। একদিন যেই পিৎজা নিয়ে আনন্দ ফুর্তি হতো, আজ সেই পিৎজার জন্য চোখ থেকে জল বের হচ্ছে। ও, তার মানে ওরা আজকেও আপনাকে পিৎজার জন্য বিরক্ত করেছে, তাই তো? আপনাকে চিন্তা করতে হবে না মা, এই নিন 400 টাকা, আর আপনি কালকে ওদেরকে সত্যি সত্যি পিৎজা কিনে দেবেন। কিন্তু মা, তুই টাকাটা কোথা থেকে পেলি? সারাদিন কাজ করলে তুই তো মাত্র কয়েকটাই টাকা পাস। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না মা, আমি ওভারটাইম কাজ করি আর সেই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে রাখি। আমরা দরিদ্র হলে কি হবে? আমাদের কি পিৎজা খাওয়ার শখ থাকতে পারে না? হ্যাঁ, যেখানে রোজ হয়তো খেতে পারবো না, কিন্তু সপ্তাহে একবার তো খেতে পারবো। কল্যাণীর কথা শুনে বাসন্তী দেবীর মন খুশিতে ভরে ওঠে। এর আগে তার ছেলেও তাকে খুব শ্রদ্ধা করত, আর এখন বৌমাও তাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। তাদের সংসারে হাজার কষ্ট থাকলেও এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি থাকার চেষ্টা করত। হ্যাঁ রে মা, সে তো আমি জানি, আর সেই জন্যই তো আমার দুঃখ আমি কখনোই বুঝতে পারিনি। তবে তুই চিন্তা করিস না মা, আমাদের দুঃখ একদিন না একদিন দূর হয়ে যাবে। আরো সময় অতিবাহিত হতে থাকে। ধীরে ধীরে শিল্পা ও অরুণ বড় হয়ে ওঠে। তারা লোকের মুখে তার বাবার অ্যাক্সিডেন্টের ঘটনা জানতে পারে। এটা জানার পর এবং তার মা ঠাকুমার কষ্ট অনুভব করার পর তারা আরো ভালো করে পড়াশোনা করতে শুরু করে। পড়াশোনা কমপ্লিট করে কয়েক বছরের মধ্যে তারাও ভালো কাজ পেয়ে যায়। এখন তারাও তার বাবার মতো পিৎজা কিনে নিয়ে আসতো। মাঝে মাঝে তারা ইউটিউব দেখে বাড়িতেই পিৎজা বানিয়ে ফেলতো। এগুলো দেখে বাসন্তী দেবীও খুশি হয়ে যেত। এভাবে তারা সুখে শান্তিতে বসবাস করত।